যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেই সরকার গঠন করেছেন তারেক রহমান। এমন অভিযোগের তীরে বারবার বিদ্ধ হয়েছে বিএনপি, কিন্তু প্রতিবাদ বা জবাব তেমন কিছুই দেয়নি দলটি। সেদিন ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিন্দা জানানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায় বিএনপি সরকার। কানাঘুষা শুরু হয় আমেরিকার বিরুদ্ধে কেন মুখ খুলছে না বিএনপি। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে উঠলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বিএনপি জামায়াত দুই দলই। ইরানের উপরে হামলার ঘটনায় ইসলামী দলগুলো মিছিল করছে, অথচ কেউ আমেরিকার নাম মুখে আনছে না, সেটা জামায়াত হোক কিংবা বিএনপি। খলিলুর রহমানের এহেন উক্তির পর কি ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে গেল? উঠেছে এমন প্রশ্ন। এদিকে আবার বিএনপি জামায়াতকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দিয়ে দিচ্ছে। সমালোচকরা আরেক ধাপ এগিয়ে বলা শুরু করেছেন, মিলেমিশেই তাহলে চলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক শক্তির প্রভাব বা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কখনোই নতুন কোনো বিষয় ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই চূড়ান্ত পর্যায়ে এসে এই সমীকরণ যেন আরও অনেক বেশি দৃশ্যমান এবং জটিল আকার ধারণ করেছে। অতীতের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সোচ্চার অবস্থান ছিল, তা প্রকারান্তরে তৎকালীন বিরোধী দল বিএনপির রাজনৈতিক আন্দোলনের পালে ব্যাপক হাওয়া জুগিয়েছে। তবে এখন রাজনীতিতে চরম আদর্শবাদের চেয়ে বাস্তববাদ বা রিয়েল পলিটিক যে বেশি কার্যকর, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এখন দেশবাসীকে সেটাই প্রমাণ করে দেখাতে চাইছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নটি তোলাই যায় যে, এই রিয়েল পলিটিক বা বাস্তববাদের মাসুল আমাদের স্বাধীন রাষ্ট্র এবং দেশের সাধারণ জনগণকে কিভাবে দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশেষ করে ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামীর একটি ঐতিহ্যগত কঠোর অবস্থান সবসময় ছিল। রাজপথে তাদের উত্তপ্ত স্লোগান, প্ল্যাকার্ড এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী জ্বালাময়ী বক্তব্য একটা সময় দেশের নিয়মিত রাজনৈতিক চিত্র ছিল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিস্ময়কর। ইরানের উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের নজিরবিহীন হামলা হলো, তখন ইসলামী দলগুলো রাজপথে নামলেও তাদের মুখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সরাসরি বিষোদ্গার শোনা যায়নি। এমনকি খোদ সরকার এবং ইসরায়েলের আগ্রাসনের সরাসরি নিন্দা করার বদলে কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে এমন বিবৃতি দিল, যা মূলত পশ্চিমাদেরকেই খুশি করে। এই নীরবতা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ অনেকেই মনে করছেন, ক্ষমতার ভাগাভাগিতে সংসদে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ লাভ এবং রাজনৈতিক পুনর্বাসনের যে অভাবনীয় সুযোগ জামায়াত পেয়েছে, তা মূলত এই মার্কিন সমঝোতারই একটি ফসল। যুক্তরাষ্ট্র হয়তো তাদের এশীয় ভূরাজনৈতিক কৌশলের কারণে জামায়াতকে আপাতত মেনে নিয়েছে, আর বিনিময়ে জামায়াতও ক্ষমতার স্বাদ পেতে গিলে খেয়েছে তাদের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শ। একে ভদ্র ভাষায় রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলা গেলেও সাধারণ মানুষের চোখে এটি স্রেফ আদর্শিক সুবিধাবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামায়াত জোটের কোনো চুক্তি বা সমঝোতা আছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল বহুগুণ বেড়েছে। তাছাড়া আমেরিকার সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন, তা নিয়ে সমালোচনার শেষ নেই। প্রায় সবাই বলছেন, একতরফা চুক্তি করে দেশের অশনি ডেকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। খলিলুর রহমান এতদিন পর যেন সেই আগুনেই আবার ঘি ঢাললেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদান প্রদান বা গিভ অ্যান্ড টেক একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বীকৃত প্রক্রিয়া। একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থেই অন্যান্য পরাশক্তির সঙ্গে চুক্তি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই চুক্তির শর্ত যদি দেশের মানুষের আবেগ, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সার্বভৌমত্বের মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে, তবে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার দাবি রাখে। ইরান ইস্যুতে বিএনপি সরকারের যে বর্তমান অবস্থান, তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি সুস্পষ্ট বার্তা যে তারা নিজেদের স্বাধীন চিন্তার চেয়ে পশ্চিমাদের মন রক্ষায় বেশি আগ্রহী। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের আপামর জনতার যে ঐতিহাসিক এবং নৈতিক অবস্থান, সেখান থেকে সরে এসে কেবল মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য নীরবতা পালন করা কোনোভাবেই একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের লক্ষণ হতে পারে না। এটি একটি নবগঠিত সরকারের আত্মবিশ্বাসের অভাবকেই প্রকট করে তোলে। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা দেশের জনগণ, বিদেশি কোনো পরাশক্তি নয়।
যখন কোনো সরকার বাইরের শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও সেই বিদেশি শক্তির ছায়া পড়তে বাধ্য। বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বারবার বলে এসেছে। দেশের মানুষও তাদের সেই সংগ্রামে সমর্থন জুগিয়েছে একটি ইতিবাচক, স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবর্তনের আশায়। কিন্তু ক্ষমতায় বসার পর যদি দেখা যায় যে সরকার তার প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বৈদেশিক সিদ্ধান্তের জন্য বিদেশের দিকে তাকিয়ে আছে, তবে সেই পরিবর্তন কতটা অর্থবহ তা নিয়ে সংশয় জাগাটা অমূলক নয়। আমরা স্বীকার করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, নতজানু হয়ে না। জামায়াত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছে, তাদের এই বিষয়টি অনুধাবন করা উচিত যে সাময়িক রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য করা এই ধরনের শর্তযুক্ত বৈদেশিক সমঝোতা দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিদেশ নীতিতে পরাশক্তির হস্তক্ষেপকে এতটা স্বাভাবিক করে তোলা হলে তা ভবিষ্যতে বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। একটি দেশের পররাষ্ট্রনীতি কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের হাতিয়ার হতে পারে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। চুক্তির মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে তাতে সাধুবাদ জানানোর সুযোগ আছে। তবে চুক্তির আড়ালে যদি কৌশলগত এমন কোনো ফাঁদ থাকে যা আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের সাথে অহেতুক বৈরিতার সৃষ্টি করে কিংবা দেশের সম্পদের উপরে আমাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করে, তবে তা হবে চরম হতাশাজনক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। বিএনপি জামায়াত জোট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের রসায়ন এই প্রবাদেরই একটি জ্বলন্ত উদাহরণ। একসময় যে দলগুলোকে যুক্তরাষ্ট্র চরমপন্থার আশঙ্কায় সন্দেহের চোখে দেখত, আজ ভূরাজনৈতিক স্বার্থের খেলায় তারাই হয়তো মিত্র। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মনে রাখা প্রয়োজন, শুধু কূটনৈতিক সমঝোতা আর বিদেশি শক্তির আশীর্বাদ দিয়ে একটি স্বাধীন দেশের সাধারণ মানুষের মন চিরকাল জয় করা যায় না। চুক্তির শর্তগুলো যদি সত্যি দেশের অর্থনীতি বা ভূকৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে এই ক্ষণস্থায়ী ক্ষমতার স্বাদ অচিরেই তিক্ততায় পরিণত হবে। আমরা গভীরভাবে চাই বাংলাদেশ বিশ্বের সকল পরাশক্তির সাথে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক, তবে তা যেন অবশ্যই দেশের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে না হয়। তা না হলে ইতিহাসের যে ভারতবর্ষের ওপরে কি আঁচ আসতে চলেছে, একটা অর্থনৈতিক আর একটা যুদ্ধের একটা আঁচ। এই যুদ্ধের আঁচ কিন্তু এবার পড়তে শুরু করেছে। বিভিন্ন রকম খবর হচ্ছে, কেউ জুটছে, কেউ বিচ্ছেদ হচ্ছে। এই যুদ্ধে ইরান ক্রমশ শক্তিশালী হয়ে তার মার ডবল করছে, অনেক রকম খবর হচ্ছে। একটু শেষ পর্যন্ত দেখলে পরে আপনাদের এটা অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে খবরগুলো আপনারা বুঝতে পারবেন। অনেকগুলো খবর আছে একসঙ্গে। তাহলে আমি কেন বলেছিলাম যে যুদ্ধ আমাদের দেশকে ঘিরে ফেলবে এবং ভারতবর্ষকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হবে। আজকে আমাদের এখানে কাগজ ডুবি বেরিয়েছে, আপনারা সবাই জানেন যে ইরানি জাহাজ ডুবি, এ খবর সবাই জানেন। কিন্তু ভেতরের খবর যেটা হলো সেটা হচ্ছে আন্তর্জাতিক যৌথ প্রদর্শনী মহড়ায় যোগ দিতে ইরানের আইরিস দেনা নামক ফ্রিগেট জাহাজটি বিশাখাপত্তনমে এসেছিল। 4 বছর অন্তর ভারতের রাষ্ট্রপতির পর্যবেক্ষণে এই কর্মসূচি হয়। মহড়ার শেষে জাহাজটি ইরানে ফিরছিল, ফলে প্রশ্ন উঠেছে একটি মিত্র দেশ থেকে যখন প্রদর্শনী শেষ করে যখন ফিরে তখন জাহাজের উপর আক্রমণ করা হলো কেন? কংগ্রেস প্রশ্ন তুলেছে, এরপরেও কি মোদী সরকার মুখ খুলবে না? দলের মুখপাত্র পবন খেরার বক্তব্য, প্রতিবেশী অঞ্চল কি ভারতের আর বিন্দুমাত্র প্রভাব অবশিষ্ট নেই, নাকি সেটাও নীরবে ওয়াশিংটন এবং তেল আবিবকে ছেড়ে দেওয়া হয়েছে? আর আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরে উপসাগরীয় যুদ্ধ ভারতের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল। যেটা আমি বলছিলাম যে ভারতের দোরগোড়ায় প্রায় যুদ্ধ এসে পৌঁছে গেছে। এর কারণ হচ্ছে যে এই যে জাহাজটাকে মারা হয়েছে সে ছবিও আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, আমার কাছেও আছে, কিন্তু সেই ছবি লাগানো যাবে না। সেটা হলো টর্পেডো দিয়ে একটা জাহাজটাকে উড়িয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমার মধ্যে হলেও সেটা কিন্তু ভারত থেকে বিশাখাপত্তনম থেকে 350 নটিক্যাল মাইল দূরে। আর শ্রীলঙ্কা থেকে
আন্তর্জাতিক জলসীমার 40 নটিক্যাল মাইল দূরে। একদিকে ভারতের কাছে এসে বলা হচ্ছে যে আপনারা এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না, পল কাপুর এসে বলেছেন। আর নিয়ম মেনে আপনারা হয়তো জানেন যে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আগেও বলেছিলাম, সেই জাহাজটি এনে ইন্ডিয়ান ওশানে টেনে নিয়ে আসা হয়েছে এবং অত বড় যুদ্ধ জাহাজকে আমেরিকা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, যা সারাই ফারাই করতে হবে, এখানেই সারাই ফারাই করতে হবে। তো এখন ভারতবর্ষ ওই জাহাজে 4,500 সৈনিক রয়েছে, তাদের খাবার দাবার সমস্ত কিছু, জল, অন্যান্য জিনিস, এগুলো ভারতবর্ষ থেকে চাওয়া হয়েছে এবং ভারতবর্ষ ছোট জাহাজে করে পাঠিয়ে দিয়েছে। এটা আন্তর্জাতিক একটা চুক্তি রয়েছে, যদি জলসীমার কোনো একটা মধ্যে যদি কোনো দেশের কাছে খাবার চায় তাহলে খাবার সেই দেশ দিতে বাধ্য। তা সেটা ঠিক হলো। এবার আর একটা যেটা বায়না ধরেছে আমেরিকা, সেটা হচ্ছে যুদ্ধ জাহাজটি আমাদের এখানে বেরাবে এবং 4টি আরো যুদ্ধ জাহাজ আমাদের এখানে রাখবে বিশাখাপত্তনমে। ভারত পরিষ্কার না করে দিয়েছে। ভারত বলেছে যে আমাদের যে টেকনিশিয়ানের দরকার হয়, আমরা এখান থেকে আমরা ইন্ডিয়ান ওশানে যেখানে জাহাজটি আছে সেখানে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। টেকনিশিয়ান পাঠিয়ে তারা জাহাজটি চালানোর কাজ করবে, দরকার হলে আপনারা ওখান থেকে উড়িয়ে আনুন, এনে আপনারাও করুন, কিন্তু ভারতবর্ষ এখানে কোনো জাহাজের নোঙর করার অর্থাৎ বেশ কোনো দেবে না। এটা গেলে একদম ভারতের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে, মানে আজ কিন্তু ভারতের গায়ে লাগছে। আমি বলেছিলাম যে এই যুদ্ধের আঁচ কিন্তু অর্থনীতির ওপরে পড়বে, এই যুদ্ধের আঁচ কিন্তু তেলের ওপরে পড়বে এবং অর্থনীতির ওপরে কিরকম ভাবে পড়বে যে সেন্সেক্স আর আপনার কিভাবে ডাউন হবে, সেখানে আমাদের একটা শেয়ার বাজার পড়লো কতটা, সেটা নিয়ে একটা খবর রয়েছে। এইরকম কত পড়েছে শেয়ার বাজার, পড়লো শেয়ার টাকা। যুদ্ধে অশান্ত পশ্চিম এশিয়া, এর জেরে বুধবার আবারও পড়লো শেয়ার বাজার। সেন্সেক্স 1,122.66 পয়েন্ট নেমে দাঁড়ালো 79.116.19 অঙ্কে। সোম এবং বুধবার দুদিনের লগ্নিকারীরা হারালেন 16,32,00,00,000 টাকা। নিফটি নেমেছে 24,500 নিচে, ডলারের সাপেক্ষে তলানিতে নেমেছে। টাকার দামও প্রতি ডলার 56 পয়সা বেড়ে হয় 92 টাকা 5 পয়সা, ছিল 90, হলো 92। শুধু এই নয়, এখানে আছে গ্যাস জোগাড় নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। গ্যাস জোগাড় নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। যতই রাশিয়া থেকে আমরা তেল আনি, অন্যান্য জায়গা থেকেও তেল আনি, ওপেক কান্ট্রিগুলো থেকে তেল আনি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তেলের সঙ্গে প্রায় দুশ্চিন্তা বাড়াচ্ছে। রান্নার গ্যাস, এলপিজি থেকে গাড়ি, কলকারখানা ব্যবহারে গ্যাসের জোগান নিয়ে ইরানের হামলার কারণে কাতার এনার্জি তরল প্রাকৃতিক গ্যাস এবং এলএনজি উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ফলে পরিস্থিতি আরো জটিল হয়েছে। এর ফলে ভারত সহ সারা বিশ্বে এই গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন সংস্থা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে 40% পর্যন্ত। ভারতের তরফে চাহিদা মাফিক গ্যাসের জোগান নিয়ে আশ্বস্ত করা হয়েছে। দেশের বাজারে গ্যাস বুকিং এর পরে 2-3 দিনের মধ্যে তা পাওয়া যাচ্ছে। তবে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, যুদ্ধের এই অবস্থা আরো দিন সাথে বহাল থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। অর্থাৎ সমস্ত দিক দিয়ে কিন্তু ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যুদ্ধ থেকে কিন্তু কেউ বাঁচবে না। যদি বাংলাদেশ মনে করে যে তারা বাঁচবে, ভারত মনে করে তারা বাঁচবে, আমেরিকা মনে করে নিজে বাঁচবে, ইউরোপিয়ান কান্ট্রি যদি মনে করে নিজে বাঁচবে, রাশিয়া, চীন, আমেরিকা যদি ভাবে যে আমরা বাঁচবো, কেউ বাঁচবে না। ধীরে ধীরে প্রত্যেকটা দেশ একটা একটা করে যুদ্ধের মধ্যে নেমে যাবে। একটা তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর সঙ্গে আজকের বাস্তবতা আপনারা মিলিয়ে নিন। এবার হয়েছে কি, গতকালকে স্পেন পরিষ্কার বলে দিয়েছে আমার এখানে কোনো রকমের হবে না, এখান থেকে ভাগো। 15টা না 17টা প্লেন নিয়ে চলে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রচন্ড ক্ষেপে গিয়ে ট্রাম্প বলেছেন যে আমি এর সঙ্গে বা স্পেনের সঙ্গে
সমস্ত অর্থনৈতিক আর বাণিজ্যিক আমরা এই বন্ধ করে দেবো। তাতে স্পেনের কিছু যাবে আসবে না। স্পেনের সঙ্গে আমেরিকার আর লেনদেন হচ্ছে, বাণিজ্য হচ্ছে খুব সম্ভবত 4 থেকে 5%, আর বাকিটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হয়। এইবার আসি, এই যে স্পেনের যে ঘটনাটা ঘটলো, এবার স্পেনকে যে এই টাইট দেওয়ার চেষ্টা করবে, স্পেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন কি ভাবছে দেখুন, এই যুদ্ধে কি করণীয় দ্বিধা বিভক্ত ইউরোপিয়ান ইউনিয়ন। তার মানে একটা ইউরোপিয়ান ইউনিয়নের নীতি হচ্ছে একটা দেশের ওপরে, ইউরোপিয়ান ইউনিয়ন একটা দেশের ওপরে যদি আঘাত আসে তাহলে সেই আঘাতকে পুরো দেশের ওপরে আঘাত বলে চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে যদি এখন স্পেনের ওপরে কোনো আঘাত আসে তাহলে জার্মানি বলুন, ইতালি বলুন, স্পেন বলুন, ফ্রান্স বলুন, যারা যারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে তারা কিন্তু সবাই এফেক্টেড হয়ে যাবে। এবং ন্যাটো সম্পর্কে তাদের একটা অদ্ভুত একটা তো ধোঁয়াশা রয়েছে। ব্রিটেন তো আগেই নিজেকে সরিয়ে দিয়েছিল, পরে আবার চাপের মুখে ব্রিটেন আবার বলেছে ঠিক আছে আমি এর মধ্যে আছি, যেহেতু ন্যাটো রয়েছে আমি আছি। কিন্তু কতটা আছি মুখে বলা আর কার্যক্ষেত্রে কতটা করা, সেই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু মানে ব্যাপারটা হলো স্টারমারের যে বক্তব্য আছে সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে হ্যাঁও বলেননি আবার নাও বলেননি, একটা মধ্যপন্থী পন্থা উনি এ করেছেন। দরকার হলে আমরা যাব, সেটা আমাদের দরকার বুঝে আমরা বুঝে যাব। এর অর্থটা কি হয়, যদি আমি না বুঝি তাহলে পরে আমি যাব না, আর যদি আমি বুঝি তাহলে আমি যাব। এবার কি করবে, স্টারমারের উপরে ব্রিটেনের উপর নির্ভর করছে। ফলে ব্রিটেনকে যদিও মুখে বলুক, ব্রিটেন কিন্তু আলাদা হয়ে গেছে, স্পেন আলাদা হয়ে গেছে। আমি কালকে বলেছি যে জাপান পরিষ্কার বলে দিয়েছে আমার এখানে বেস ফেস চাই না, আমার এখানে বেস হাটাও। ভারতকে বলেছে আমাদের এখানে বেস এ করো, নিয়ে এসো। তো সব নিয়ে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। কালকে আবার রাত্রিবেলা মানে বিগেস্ট যে অয়েল কোম্পানি, আমেরিকান অয়েল কোম্পানি সৌদি আরবের, সেটা হচ্ছে আরামকোতে আবার একটা স্ট্রাইক করেছে। ফলে আরামকো পুরো জ্বলছে। আর আরামকো যদি জ্বলে, আরামকো হচ্ছে 70% অয়েল প্রডিউস করে, মানে উত্তোলন করে তাকে ক্রুড অয়েলটা সাপ্লাই করে। এই 70% অয়েল যদি আরামকো এখন যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে পৃথিবীর বুকে কি অবস্থা হতে পারে, এখন সেটা ভবিষ্যৎ বলে দেবে যে আমরা কতটা আশঙ্কার মধ্যে রয়েছি। এই যে আপনারা বাংলাদেশের যে জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন যে আমেরিকা থেকে আমরা জ্বালানি চেয়ে পাঠিয়েছি। হ্যাঁ, জ্বালানি চেয়ে পাঠিয়েছেন ঠিক কথা, কিন্তু সেই জ্বালানি আসবে কি করে? আমেরিকা যে জ্বালানিটা পাঠাবে সেই জ্বালানিটা আসবে কি করে? হরমুজ প্রণালী তো বন্ধ। এখন তাহলে দ্বিতীয় রাস্তা হচ্ছে গিয়ে আপনার সেই উপসাগরীয় অঞ্চলকে বাদ দিয়ে আপনাকে মেডিটেরিয়ান সি হয়ে, আপনাকে আটলান্টিক হয়ে ঘুরে, আপনাকে পুরো ম্যাপ দেখবেন, ঘুরে এসে বঙ্গোপসাগরে এসে ইন্ডিয়ান ওশান হয়ে বঙ্গোপসাগরে ঢুকতে হবে। মোটামুটি 3.5 মাসের গল্প আছে। আর একটা জাহাজ যদি আসতে 3.5 মাস সময় নেয়, আর একটা জাহাজ যদি ফিরে যায় 3.5 7 মাস সময় চলে গেল, আবার দ্বিতীয় জাহাজ যখন আসবে তখন 14 মাস কেটে যাবে। তাহলে কতটা বিপদের মধ্যে আছেন আপনারা বাংলাদেশবাসী সেটাও ভাবুন। আর তাতে কি হবে, লোডশেডিংটা ক্রমশ বাড়বে। আর এই গরমে লোডশেডিং যদি ক্রমশ বাড়ে তাহলে আপনাদের দুর্দশার অন্ত থাকবে না। আর এখানেই আমি